হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, সলিড চ্যাপ্টারটার আজকে যে পার্টটা আমরা পড়ব সেটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট কঠিন পদার্থের, অবশ্যই সেটা ঘনকাকার হতে হবে। তাহলে কোনো একটা ঘনকাকার গ্যালাসীয় কঠিন পদার্থের একক কোষের সংখ্যা নির্ণয়। তাহলে হেডিং করো ঘনকাকার ক্যালাসের। মনে করো কোনো একটা ক্যালাস দেওয়া আছে, তার মধ্যে একক কোষের যে সংখ্যা, সেই সংখ্যাটা আমরা নির্ণয় করব। অর্থাৎ কতগুলো ইউনিট সেল থাকতে পারে সেই সংখ্যাটা আমরা নির্ণয় করব। হয়েছে? আমরা আগের দিন প্রত্যেকটা টাইপের একক কোষের প্যাকিং এফিসিয়েন্সি নির্ণয় করেছি এবং জেনেছি কাতে কটা কণা থাকে সেটা আমরা জেনেছি। যেমন আমরা দেখেছি যে ইউনিট সেলটা যদি সিম্পল হয় তাহলে তাতে মোট অ্যাটম বা কণার সংখ্যা থাকে একটা। যদি সেটা বডি সেন্টার্ড হয় তাহলে থাকে দুটো। যদি সেটা ফেস সেন্টার্ড হয় তাহলে থাকে চারটে। এই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে এই যে কণার সংখ্যাটা, এই কণার সংখ্যাটা প্রতিটা একক কোষে থাকে, তাই তো? এগুলো প্রত্যেকটা একক কোষে এতগুলো করে কণা থাকে। সিম্পল একটা, বডি সেন্টারে দুটো, ফেস সেন্টারে চারটে। এখন আমাদের নির্ণয় করতে হবে যে এই যে একক কোষ, সিম্পলি হোক বা বডি সেন্টার হোক বা ফেস সেন্টার হোক, তাহলে কোনো একটা ক্যালাসের মধ্যে তো আর একটা শুধুমাত্র সিম্পল ইউনিট সেল থাকবে না, এরকম অসংখ্য ইউনিট সেল থাকবে। ঠিক তেমনি যদি সেটা বিসিসি টাইপ হয়, অসংখ্য বিসিসি ইউনিট সেল থাকবে। তাই কতগুলো একক কোষ থাকতে পারে সেটা আমরা কিভাবে বের করব, সেই ফর্মুলাটা আমরা নির্ণয় করব। তো প্রথমেই দেখো, কতগুলো একক কোষ আছে সেটা বের করার আগে আমরা কোনো একটা ঘনকাকার ক্যালাসে টোটাল কতগুলো কণা থাকতে পারে বা পরমাণু থাকতে পারে সেটা আমরা নির্ণয় করে নেব। তাহলেই আমাদের একক কোষের সংখ্যাটা বেরিয়ে যাবে। তাহলে ধরো একটা কঠিন পদার্থ দেয়া আছে, মনে করো কোনো একটা কঠিন ধাতু। সেই ধাতুটার যে পারমাণবিক ভর, আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেক পদার্থের একটা করে পারমাণবিক ভর থাকে। যেমন যদি সোডিয়ামের কথা ভাবি, এনে, এই এনের পারমাণবিক ভর হচ্ছে 23। ঠিক তেমনি পারমাণবিক ভরটাকে আমরা ধরে নিলাম এম। হয়েছে? আচ্ছা, এগুলো আমরা ক্লাস 9, 10 এবং 11-এর কনসেপ্ট থেকে বুঝতে পারছি। এর ইউনিট হচ্ছে গ্রাম পার মোল। এখন এই যে ধাতুটা, যতটা তার পারমাণবিক ভর, যদি সোডিয়াম 23 হয় তাহলে যে সবসময় আমরা 23 গ্রাম নেবো তার তো কোনো মানে নেই। আমরা সেটাকে বেশি পরিমাণও নিতে পারি বা কম পরিমাণও নিতে পারি। তাহলে যদি কঠিন ধাতুটির পরিমাণ যেটা নেব সেটা যদি আমরা ডাব্লু গ্রাম নিই, অর্থাৎ ডাব্লুটা সোডিয়াম যদি ধরি আমরা, সোডিয়ামের ক্ষেত্রে এমটা তার মানে হয়ে গেল 23, ডাব্লুটা 23 হতে পারে, 46 হতে পারে, 39 হতে পারে, 40 হতে পারে, যা খুশি হতে পারে। অর্থাৎ এমের সাথে ম্যাচ করতেও পারে, নাও করতে পারে। ঠিক আছে? বেশ, তাহলে আমরা ধরে নিলাম যে কঠিন পদার্থটির পারমাণবিক ভর হলো এম এবং কঠিন ধাতুটির যে পরিমাণ আমরা নিয়েছি সেটা হচ্ছে ডাব্লু গ্রাম। তাহলে আমরা এবারে মোল সংখ্যা বের করব, অর্থাৎ কত মোল আছে সেটা আমরা বের করব। দেখো, আমরা জানি যে যদি এটা এম গ্রামই হতো তাহলে এম বাই এম অর্থাৎ 1 মোল হতো। মানে ধরো সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা 23 গ্রামই নিতাম তাহলে 23/23 অর্থাৎ 1 মোল। যদি আমরা 46 গ্রাম নিতাম তাহলে 46/23 মানে 2 মোল। এরকম করে তো আমরা মোল সংখ্যা নির্ণয় করি। আচ্ছা, নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা। তাহলে এখানে আমরা যে মোল সংখ্যাটা বের করব সেটা হবে সূত্র অনুযায়ী W/M। এবারে সেই মানটা যাই হোক না কেন, এবারে প্রতি মোলে আমরা জানি যে পরমাণুর সংখ্যা হয় সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার সমান, অর্থাৎ 6.023 × 10⁻23। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে W/M গ্রাম ধাতুটিতে মোট পরমাণুর সংখ্যা হবে 1 মোলের জন্য 6.023 × 10⁻23। তাহলে এত মোল বা এত গ্রামের জন্য কত হবে? W/M
ইন্টু 6.023 ইন্টু 10⁻23, বা এটাকে আমরা বলতে পারি W/m ইন্টু n। ক্লিয়ার? যেখানে n মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। কখনো কখনো তোমরা এটাকে অ্যাভোগাড্রো সংখ্যার জন্য Na বলেও লিখতে পারো। তাহলে কোনো একটা ধাতুতে মোট পরমাণুর সংখ্যাটা আমরা পেয়ে গেলাম W/m ইন্টু Na, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে প্রতিটা ক্লাসে আমরা মোট সংখ্যাটা পেয়ে গেলাম পরমাণুর সংখ্যা। এবারে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এটা মুছি, লেখা হয়ে গেছে নিশ্চয়ই। তাহলে এই যে আমরা পরমাণুর সংখ্যাটা পেলাম WNA/m, এই যে পরমাণুর সংখ্যাটা, এখান থেকে আমরা একক কোষের সংখ্যাটা এবার নির্ণয় করব। এবারে যদি সেটা সিম্পল হয়, ধরো সিম্পল আমরা কোনো একটা ঘনকাকার কোষ নিয়েছি, তাহলে প্রতিটা একক কোষে কটা পরমাণু থাকে? একটা করে। তার মানেটা হলো সিম্পলের ক্ষেত্রে আমাদের যে মানটা দাঁড়াবে একক কোষের সংখ্যা হবে এটাই হবে, কারণ পরমাণু সংখ্যাও একটা, প্রতিটি একক কোষে একটা করে পরমাণু থাকছে, তার মানে আমাদের টোটাল একক কোষের সংখ্যাই দাঁড়াবে এটা। যদি আমরা সিম্পল না নিয়ে বিসিসি নিই, বিসিসিতে আমাদের প্রতিটা একক কোষে দুটো করে পরমাণু থাকে, তাহলে আমরা লিখতে পারি যে দুটো পরমাণু, দেখো এইভাবে, হ্যাঁ ঐকিক নিয়মে, খুব ভেরি সিম্পল জিনিস, দুটো পরমাণু থাকে একটি একক কোষে, যদি সেটা বিসিসি হয়। ক্লিয়ার? দুটি পরমাণু থাকে একটি একক কোষে, তাহলে এতগুলি পরমাণু থাকবে WNA/m টি পরমাণু থাকে কতগুলিতে? দেখো দুইটা নিচে যাবে, তাহলে W ইন্টু Na/m ইন্টু একের দুইটি একক কোষে, তার মানে আমাদের একক কোষের সংখ্যা বেরিয়ে গেল WNA/m ইন্টু হাফ। এখন যদি আমরা বিসিসি না নিয়ে আমরা যদি এফসিসির কথা ভাবি, তাহলে কটা থাকবে? আমরা জানি একটা একক কোষে 4টে পরমাণু থাকে, তাহলে তখন আমরা কি লিখতাম? দেখো আমি পাশেই লিখে দিচ্ছি, তোমরা কিন্তু জিনিসটা বোঝো। 4টে পরমাণু থাকে একটি একক কোষে, কার ক্ষেত্রে? এফসিসির ক্ষেত্রে। তাহলে এতগুলি পরমাণু থাকবে কতগুলি একক কোষে? তখন এটা 1/4 দিয়ে ভাগ হবে। তার মানে ব্যাপার যেটা দাঁড়ালো যে সিম্পলের ক্ষেত্রে 1/1 হবে, বিসিসির ক্ষেত্রে 1/2 হবে, এফসিসির ক্ষেত্রে 1/4 হবে। বোঝা গেছে? তাহলেই আমরা একক কোষের সংখ্যাটা পেয়ে যাব। তাই এই বারবার 1, 2, 4 এরকম না ব্যবহার করে আমরা একক কোষের সংখ্যা যখন নির্ণয় করব, তখন একদম ডাইরেক্ট সূত্রটা লিখব WNA/m ইন্টু 1/z, যেখানে z মানে হচ্ছে র্যাঙ্কিং বা প্রতি একক কোষে কণা বা পরমাণুর সংখ্যা। বোঝা গেছে? এরকম করে আমরা একক কোষের সংখ্যাগুলো বের করতে পারবো। তাহলে আমরা যে সূত্রটা পেলাম একক কোষের সংখ্যা নির্ণয় করার জন্য, সেটা দাঁড়ালো W ইন্টু Na/m ইন্টু 1/z। এই সূত্রের সাহায্যে দেখো সালে যে সমস্ত কোশ্চেনগুলো পড়েছে তার আমি একটা প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে। ভেরি ইজি কোশ্চেন, ঠিক আছে? মনে করো কোশ্চেনটা দিয়েছে, সালের কোশ্চেন আমি লিখছি, x দেওয়া আছে, ঠিক আছে, যার পারমাণবিক ভর হচ্ছে 64। পারমাণবিক ভর মানে নিশ্চয়ই বুঝে গেছো, mটা 64 দিয়েছে। এর অর্থাৎ x এর 6.4 গ্রাম পরিমাণে, তাহলে ডাব্লুটা দিয়ে দিয়েছে 6.4, ঠিক আছে? একক কোষের সংখ্যা, একক কোষের সংখ্যা নির্ণয় করো। হয়েছে? একক কোষের সংখ্যা বের করতে দিয়েছে। এখানে একটা জিনিস বলে দিয়েছে যে এক্স হচ্ছে দেহকেন্দ্রিক, মানে বডি সেন্টার্ড। হয়েছে? দেহকেন্দ্রিক ঘনকাকার জালক, ঘনকাকার জালক। পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা এবার কোশ্চেনটা অ্যান্সারটা করার চেষ্টা করব। আচ্ছা, একক কোষের সংখ্যা সূত্র কি আমাদের? সূত্র হচ্ছে W/m ইন্টু Na ইন্টু 1/z।
হয়েছে? বেশ, তাহলে ডাব্লুর মানটা কত, যত গ্রাম নেওয়া হয়েছে 6.4। ডাব্লুর মান সবসময় ভ্যারি করতে পারে, কিন্তু কোনো একটা নির্দিষ্ট কঠিন পদার্থের এমটা বা পারমাণবিক ভরটা ফিক্সড থাকবে। ক্লিয়ার? তাহলে আমরা 64 লিখলাম ইন্টু এনএ, আমরা এনএটাকে এন আকারেই লিখব। ঠিক আছে, যদি এক্ষেত্রে অপশান দেওয়া থাকে, এখানে কোশ্চেনটা এমসিকিউ টাইপের, আমরা সেই জন্য এনএ দিয়েই অ্যান্সার দেওয়া আছে, সেই জন্য এনের ভ্যালুটা আর বসানোর দরকার পড়লো না। যদি তোমাদের ডাইরেক্ট এই কোশ্চেনটা পড়ে, তোমরা সেই ক্ষেত্রে এর ভ্যালুটা লিখবে, লিখে অ্যান্সারটা করবে। 6.023 ইন্টু 10⁻23 করে পুরো মানটা বের করবে। ক্লিয়ার? ইন্টু 1/z, জেডের মানটা এবার আমরা বসাবো। দেখো এটা দেহকেন্দ্রিক দিয়েছে, তাই না? দেহকেন্দ্রিক মানে আমরা জানি জেড সমান 2 হবে, তাহলে এটা কত দিয়ে ভাগ হয়ে গেল? 2 দিয়ে আমরা ভাগ করলাম। তাহলে এইটাকে কাটাকাটি করলে 10, তাহলে আমাদের যেটা দাঁড়ালো NA/20। যদি এখানে NA না দেওয়া থাকতো, এখানে অপশান দেওয়া ছিল তোমাদের, এখানে বিভিন্ন রকম অপশান দেওয়া ছিল, একটা NA/10 দেওয়া ছিল, একটা NA/20 দেওয়া ছিল, NA/40 দেওয়া ছিল, ঠিক আছে, আবার NA/5 দেওয়া ছিল, ধরো এরকম 4টে অপশান দেওয়া ছিল। তাহলে এখানে আমাদের যে অ্যান্সারটা দাঁড়ালো সেটা হচ্ছে NA/20। হয়েছে? আচ্ছা, এখন যদি কোশ্চেনটা একটু আমাদের চেঞ্জ করে দিত, ধরো দেহকেন্দ্রিক না দিয়ে দিল মনে করো সিম্পল বা সাধারণ, তাহলে কি হতো? তখন জেডের মানটা আমাদের 1 দাঁড়াতো। ক্লিয়ার? তাহলে তখন আমাদের হয়ে যেত এই অ্যান্সারটা NA/10। নিশ্চয়ই বুঝতে পেরেছ? তখন আর এই 2 দিয়ে ভাগটা করতে হতো না। আবার যদি মনে করো সিম্পল না দিয়ে পৃষ্ঠকেন্দ্রিক, ভালো করে একটু বোঝার চেষ্টা করো, বা ফেস সেন্টার, পৃষ্ঠকেন্দ্রিক বা ফেস সেন্টার দিত, তখন জেডের মানটা হয়ে যেত 4, অর্থাৎ তখন এইটা ভ্যালুটা দাঁড়াতো NA/40। তাই যাই কোশ্চেনই দেখ না কেন, আমরা কিন্তু সহজেই অ্যান্সারটা করতে পারবো। অর্থাৎ টোটাল পরমাণুর সংখ্যাটা দাঁড়াবে এটা। এবারে যেহেতু একক সংখ্যা বের করতে দিয়েছে, তাই আমরা এর সাথে 1/z গুণ করব। তার কারণটা হচ্ছে জেড দিয়ে ভাগ করব এ কারণে, তার কারণটা যেহেতু প্রতিটি একক কোষের মধ্যেও আবার কিছু কিছু করে পরমাণু সংখ্যা থাকছে, ঠিক আছে, এবং আমাদের একক কোষের সংখ্যাগুলো নির্ণয় করতে বলেছে। তাহলে পুরো জিনিসটা ডিটেলসে বোঝানো হলো, আশা করি ক্লিয়ার হয়েছে। যদি বুঝতে পারো কমেন্ট সেকশানে জানাবে, আর যদি প্রবলেম হয় সেটাও কমেন্ট সেকশানে লিখে করবে, জানাবে। আমি পরের ভিডিওতে আরেকবার এক্সপ্লেন করার চেষ্টা করব। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কিছু আগের ভিডিও থেকে বা আগের যে সমস্ত পড়াগুলো আমরা পড়েছি সেখান থেকে কিছু কোশ্চেন অ্যান্সার আমরা এবার প্র্যাকটিস করব, যেগুলো মোটামুটি একটু ইম্পর্টেন্ট। খুব স্পিডে করব এবং শর্টে লিখছি, আমি পুরো জিনিসটা লিখছি না। কিছু কিছু কোশ্চেন দেখো এইভাবে আসতে পারে তোমাদের। ধরো একটা ক্যালাসাকার আয়নীয় যৌগ দিয়েছে, যার ক্যাটায়ন হচ্ছে M+, অ্যানায়ন হচ্ছে X-। এখন এখানে বলে দিয়েছে যে M+ আয়নগুলি একক কোষের কৌণিক বিন্দুগুলিতে অবস্থান করে। এরা যে ইউনিট সেলটা নেওয়া হয়েছে তার কৌণিক বিন্দুতে থাকে, এটা হচ্ছে মেইন জিনিস, শুধু কৌণিক বিন্দুগুলোতে থাকে। আর এই যে X- নেওয়া হচ্ছে, এরা থাকে বডিতে বা দেহকেন্দ্রে। বুঝতে পারলে? মানে M+ আর X- মিলে একটা আয়নীয় যৌগ, যার ক্যাটায়নগুলো থাকে কৌণিক বিন্দুগুলোতে আর অ্যানায়নগুলো থাকে বডি সেন্টারে বা দেহকেন্দ্রে। তাহলে যে যৌগটা গঠন হবে তার রাসায়নিক সংকেত নির্ণয় করতে বলেছে। এটা বের করার নিয়ম কি? দেখো নিয়মটা শিখিয়ে দিই। এই যে ক্যাটায়নগুলো আছে কৌণিক বিন্দুতে, কৌণিক বিন্দু 8টা, প্রতিটাতে শেয়ারিং হচ্ছে 1/8 করে, তার মানে টোটাল পরমাণু সংখ্যা দাঁড়ালো 1টা। এটা আমরা জানি, খুব ভালোভাবেই বুঝতে পারছি। X- থাকে দেহকেন্দ্রে, দেহকেন্দ্র 1টা, তার একটাই শেয়ারিং, 100% শেয়ারিং, অর্থাৎ মিডিলে যেটা থাকবে বা দেহকেন্দ্রে যেটা থাকবে আমরা জানি যে তার সাথে অন্য কারো শেয়ারিং হয় না। তার মানে M+-এর পরিমাণও টোটাল দাঁড়ালো 1, X-এরও টোটাল দাঁড়ালো 1। তার জন্য যেহেতু M+ X- সমান 1:1, দুটোর অনুপাত একই, তাই এক্ষেত্রে যে যৌগটা হবে তার সংকেত হবে Mx। বোঝা গেছে? বেশ, এবার আমরা নেক্সট একই টাইপের একটা কোশ্চেন আলোচনা করব, এখানে একটু আলাদা রকমভাবে। ধরো একটা ক্যালাসাকার যৌগ দিয়েছে,
কেলাসাকার যৌগটা মনে করো এ এবং বি, এই দুটো পরমাণুর সমন্বয়ে গঠিত। বোঝা গেছে ঘনকাকার কোষ অবশ্যই। তো এই একক কোষের আবারও কৌণিক বিন্দুগুলোতে থাকে এ কোথায় থাকে? কৌণিক বিন্দুগুলোতে থাকে এ। এখন বি কোথায় থাকে? বি থাকে পৃষ্ঠকেন্দ্রগুলিতে, আগেরটাতে ছিল বডিতে, এখন থাকছে ফেসে, পৃষ্ঠকেন্দ্রগুলোতে। তাহলে আমরা জানি যে কৌণিক বিন্দুতে 8টা কৌণিক বিন্দু আছে, প্রতিটা শেয়ারিং 1/8, তার মানে টোটাল এ পাবো আমরা কটা? 1টা। পৃষ্ঠকেন্দ্র কটা টোটাল? 6টা, প্রতিটা শেয়ারিং হাফ করে, আমরা আগের ভিডিওতে এগুলো খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছি। তাহলে বি থাকবে কটা? 3টে, অর্থাৎ A:B সমান হয়ে গেল 1:3। তার মানে এ পরমাণুর সংখ্যা 1টা, বি পরমাণুর সংখ্যা 3টে, অর্থাৎ আমরা লিখতে পারি AB3। ক্লিয়ার? বেশ, নেক্সট কোশ্চেন। তাহলে এরকম করে আমরা কোনো রাসায়নিক যৌগের সংকেত কিন্তু নির্ণয় করতে পারবো যদি তাদের অবস্থানটা বলে দেয়। পরের কোশ্চেন যেটা দিয়েছে বা 3 নাম্বার কোশ্চেন যেটা দিয়েছে, সেই কোশ্চেনটা একটু অন্যরকম, এটা আমরা একটু ডিটেলসে এক্সপ্লেন করব। পি কিউ দুটো পরমাণু দিয়েছে। এখন একক কোষের কৌণিক বিন্দু এবং পৃষ্ঠকেন্দ্রে থাকে পি। পি কোথায় কোথায় থাকে? খুব ভালো করে কোশ্চেনটা পড়বে, তোমরা এরকম করে শর্টে লিখে নেবে, দিয়ে জিনিসটা ভাববে। পি থাকে একক কোষের কৌণিক বিন্দু এবং পৃষ্ঠকেন্দ্র, দুটো জায়গাতেই থাকে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা আগে পিটা বের করে নিই। তাহলে টোটাল পি পরমাণুর সংখ্যা আমরা কত পাবো? দেখো একক কোষের কৌণিক বিন্দু, তাহলে আগে কৌণিক বিন্দুটা বের করে নিই। কৌণিক বিন্দু হচ্ছে 8টা, প্রতিটা শেয়ারিং 1/8, তার মানে এখান থেকে আমাদের চলে এলো 1 হয়েছে। এবার আমরা বের করে নেব পৃষ্ঠকেন্দ্র, অর্থাৎ পৃষ্ঠকেন্দ্রের সংখ্যা কটা সেটা আমরা এবার দেখে নেব। দেখো পৃষ্ঠকেন্দ্র হচ্ছে 6টা, তার মানে 6 × হাফ, তার মানে হচ্ছে 3, তাহলে 1 + 3 মানে হলো 4, অর্থাৎ পিটা দাঁড়ালো আমাদের 4, পি পরমাণুর সংখ্যা হয়ে গেল 4। বোঝা গেছে? বেশ, এবার আমরা কিউটা নিয়ে দেখব। কিউটা বলেছে প্রতিটি বাহুর মধ্যবিন্দুতে কিউ পরমাণু অবস্থান করে। এইটি একটি আমাদের কাছে নতুন টার্ম। প্রতিটি বাহুর মধ্যবিন্দুতে কিউ অবস্থান করে। প্রতিটি বাহুর মধ্যবিন্দু, যার ইংরাজি নাম এজ সেন্টার। এটা সম্পর্কে আমরা এবার দেখে নেব যে এজ সেন্টার জিনিসটা কি। তো এজ সেন্টার বোঝার আগে আমাদের প্রথমেই তাহলে একবার ইউনিট সেলটা এঁকে নিতে হবে। ইউনিট সেল তো আমরা আঁকতে জানি। প্রথম একটা এইভাবে ঘনক এঁকে নিলাম। প্রতিটি বাহুর মধ্যবিন্দু, এখানে টোটাল কতগুলো বাহু আছে? টোটাল দেখো 12টা বাহু আছে। প্রতিটা বাহুর মধ্যবিন্দুতে অবস্থান করে কে? কিউ। তার মানে কিউ থাকবে কোথায় কোথায়? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। 12টা বাহু আছে, 12টা বাহুর মধ্যবিন্দুতে কিউ আছে। এখন আমাদের জানতে হবে তাহলে যে প্রতিটা কিউ বা প্রতিটা এখানে যে পরমাণুগুলো রয়েছে বা কণাগুলো রয়েছে তার শেয়ারিংটা কত। যেমন আমরা সিম্পলের ক্ষেত্রে কৌণিক বিন্দুতে যখন দেখেছিলাম তখন দেখেছিলাম 1/8 অংশ করে শেয়ারিং, ফেসে দেখেছি হাফ করে করে শেয়ারিং হয়, তাই তো? বডিতে দেখেছি পুরোপুরি শেয়ারিং হয়, কিন্তু এই বাহুর মধ্যবিন্দুতে থাকলে কতটা শেয়ারিং হয় সেটা কিন্তু আমরা ডিসকাস করিনি। দেখো একটা জিনিস লক্ষ্য করে, এর যে শেয়ারিংটা হবে খুব ভালো করে বোঝো। এর শেয়ারিংটাকে টোটাল আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। একটা শেয়ারিং দেখো ঠিক যেমন এর ওপরের দিকে থাকবে, ঠিক তেমনি নিচের দিকে থাকবে, সামনের দিকে যতটা থাকবে পিছন দিকেও ততটা থাকবে। বোঝা গেছে নিশ্চয়ই? তার মানেটা দাঁড়ালো এটাকে যদি আমি 4টে ভাগে ভাগ করে নিই, এটা যদি একটা গোলক ভেবে নিই এবং গোলকটাকে যদি 4টে পার্টে ভাগ করি, তাহলে অর্ধেকটা পার্ট নিচে চলে গেল, ঠিক আছে, কিছুটা পার্ট সামনে বেরিয়ে গেল, কিছুটা ওপরে থাকলো, কিছুটা ভেতরের দিকে গেল। অর্থাৎ এর 1/4 অংশ শেয়ারিং হলো, বাকি 3/4 অংশ বাদ চলে গেল। ধরো এই যদি আমরা একটা উদাহরণ নিই, এটার কথা ভাবো
এখানে এই যে বাহুটা রয়েছে, এই যে বাহুর মধ্যবিন্দু, এই বাহুর মধ্যবিন্দুতে যদি আমরা এটা শেয়ারিংটার কথা ভাবি তাহলে প্রথমেই ভাবো অর্ধেকটা পার্ট দেখো ওপরের দিকে চলে যাচ্ছে। খুব ভালো করে দেখো, এটাকে যদি আমরা, এটা পুরোপুরি অর্ধেক হচ্ছে না, কিন্তু এটাকে মনে করো আমরা বাদ দিয়ে দিলাম, হয়েছে? বাদ দিয়ে অর্ধেকটা মনে করো বাদ দিয়ে দিয়েছি, তাহলে প্রথমেই আমাদের অর্ধেকটা বাদ চলে গেছে। এবারে পড়ে আছে কতটা? অর্ধেকটা, তাহলে 1/2 অংশ বাদ চলে গেছে। বাকি যে 1/2 অংশ পড়ে রইল তার আবার অর্ধেকটা আমাদের কিন্তু দেখো ভেতরে থাকবে, আর বাকি অর্ধেকটা কিন্তু বাইরে চলে যাবে। ছবিটা একটু নিজেরা বোঝার চেষ্টা করো। দেখো প্রথমেই অর্ধেকটা বাদ চলে গেছে, এবারে এই যে বাকিটা পড়ে আছে এটা তো আর পুরোপুরি এরকম করে বেরিয়ে থাকবে না, এর অর্ধেকটা ভেতরে ঢুকে থাকবে আর অর্ধেকটা বেরিয়ে থাকবে। তাহলে ব্যাপার যেটা দাঁড়ালো সেটা হচ্ছে পুরোপুরিভাবে আমরা যদি পুরোটাকে 360 ডিগ্রি ধরে নিই বা 1 অংশ ধরে নিই, তাহলে প্রথমেই কি হচ্ছে, হাফ অংশ বাদ, এই পোর্শনটা বাদ হয়ে যাচ্ছে। যে হাফ পড়ে থাকছে তার অর্ধেকটা আমাদের এর ভেতরে থাকছে, ঠিক আছে? অর্থাৎ পুরোটাকে যদি আমরা 1/4 করে করে ভেঙে নিই, তার মানে দাঁড়ায় 1/4 অংশ এর মধ্যে থাকছে, বাকি 3/4 অংশ কিন্তু বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ অন্যান্য ইউনিট সেলগুলোর সাথে সেগুলো শেয়ারিং করছে। তাহলে এখানে আমরা একটা জিনিস লিখতে পারি যে এর যে শেয়ারিংটা হবে টোটাল কটা আছে? 12টা। যেহেতু এখানে 12টা পয়েন্ট রয়েছে আমরা দেখতে পাচ্ছি, প্রতিটা শেয়ারিং 1/4, ক্লিয়ার? অর্থাৎ এটা বেরোবে 3। তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে কিউ পরমাণুর প্রতিটা বাহুর মধ্যবিন্দু থেকে আমরা যে মানটা পেলাম সেটা দাঁড়ালো 3, হয়েছে? এখানে কোশ্চেনটা যেটা দিয়েছে যে কিউ পরমাণুটা থাকে দেহকেন্দ্র এবং প্রতিটা বাহুর মধ্যবিন্দু, এর সাথে আরেকটা জিনিস যোগ করা আছে, দেহকেন্দ্র এবং, কোনো অসুবিধা নেই। দেহকেন্দ্রের জন্য কত হবে আমরা জানি 1, তাই তো? এর ভেতরে যদি কিছু রাখি সেটা শেয়ারিং হচ্ছে 100%। আচ্ছা, তাহলে টোটাল আমরা কিউ যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে 1, আর প্রতিটা বাহুর মধ্যবিন্দু বা এজ সেন্টারের জন্য 3, অর্থাৎ 1 + 3 মানে 4, অর্থাৎ এখানে পিও 4 কিউও 4, তাহলে P/Q সমান 4/4 মানে 1/1, অর্থাৎ এটার যে সংকেতটা দাঁড়ালো সেটা হচ্ছে PQ। এখন যদি এখানে কিউ এর দেহকেন্দ্রটা না দিত তাহলে এটা শুধু 3 দাঁড়াতো, তাহলে তখন পিটা 4 হতো, কিউটা 3 হতো, তখন আমরা লিখতাম P4Q3, ক্লিয়ার? এরকম করে আমরা প্রত্যেকটা সংকেত কিন্তু করতে পারবো, বোঝা গেছে? বেশ, এই হচ্ছে নির্দিষ্ট ফর্মুলা, এবং এরকম করে আমরা দেখে নেব যে তার শেয়ারিংটা কত, এবং শেয়ারিং অনুযায়ী আমরা প্রত্যেকটা মান নির্ণয় করতে পারবো। এবার আমরা একটা অন্য সূত্রে চলে যাই, যে সূত্রগুলো আমরা আগের দিন সিম্পল, বডি সেন্টার এবং ফেস সেন্টার সব ক্ষেত্রেই দেখেছি। সেখান থেকে একটা ছোট্ট অঙ্ক করে আমরা এই পার্টটা শেষ করব আজকের। কোশ্চেনটা হচ্ছে, ধরো একটা ধাতু নেওয়া আছে, বলে দিয়েছে এখানে ক্রোমিয়াম ধাতু, হয়েছে? দেহকেন্দ্রিক ঘনকাকার ক্যালাস তৈরি করে। দেহকেন্দ্রিক মানে আমি একবারে লিখে দিলাম বডি সেন্টার তৈরি করে। যদি পরমাণুটির ব্যাসার্ধ, পরমাণুর ব্যাসার্ধ বলে দিয়েছে এখানে 125 পিকোমিটার, 125 পিকোমিটার হয়, তবে ক্রোমিয়ামের ক্লাসে একক কোষের কিনারা দৈর্ঘ্য কত? তাহলে একক কোষের কিনারা দৈর্ঘ্য কত? হয়েছে? কোশ্চেনটা দেখো ভালো করে। ক্রোমিয়াম ধাতু বিসিসি বা বডি সেন্টার্ড, আমরা জানি যে যখনই বডি সেন্টার্ড বা ফেস সেন্টার্ড বা সিম্পল ঘনকাকার ক্যালাস দেবে তখন পরমাণুর ব্যাসার্ধের সাথে তার যে কিনারা দৈর্ঘ্য বা বাহুর যে দৈর্ঘ্য, সে বাহুর দৈর্ঘ্যের যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো কী কী আমরা একটু রিমাইন্ড করে নিই। সিম্পলের ক্ষেত্রে R সমান a/2, তোমরা আগের খাতার যে নোটগুলো বানিয়েছো সেখানে দেখো সব লেখা আছে। বিসিসির ক্ষেত্রে R সমান √3a/4, আর এফসিসির ক্ষেত্রে R সমান a/2√2। তাহলে এখানে আমাদের বিসিসি দিয়েছে, মানে আমাদের এটা নিয়ে কাজ, মানে R সমান হচ্ছে √3a/4। এবার আমরা অ্যান্সারটা বের করার চেষ্টা করব। তাহলে R সমান √3a/4, আমাদের চেয়েছে কিনারা দৈর্ঘ্য, মানে এটা চেয়েছে, তাহলে a সমান 4r/√3, তার মানে 4 × 8টা 125 পিকোমিটার
বাই √3। তাহলে এর যে ভ্যালুয়েশনটা এখানে দাঁড়াবে সেটা হচ্ছে ক্যালকুলেটারে করে নেবে 288.67 PM বা পিকোমিটার। হয়েছে? এটি হচ্ছে কিনারা দৈর্ঘ্য। এখন অনেক সময় কোশ্চেনটাতে বলে দেয় যে কিনারা দৈর্ঘ্য কত মিটার হবে, বের করো। কোনো ব্যাপার নেই, আমরা পিকোমিটারে বের করলাম, পিকোমিটারে বের করার পর সেটাকে মিটারে ট্রান্সফার করে নেব। 1 পিকোমিটার মানে হচ্ছে 10⁻⁻12 মিটার। তাহলে এটা হয়ে যাবে এত ইন্টু 10⁻⁻12 মিটার। তোমরা এই সলিডের অঙ্কগুলো করার ক্ষেত্রে 3টে ফর্মুলা সাথে সাথে, বোঝা গেছে তো? এটা বেশ, এই টাইপের অঙ্কগুলো তোমরা একটু বই থেকে প্র্যাকটিস করবে, আশা করি প্রত্যেকটাই তোমরা করতে পারবে। তো এখানে আমি একটা জিনিস লিখে দিই, তোমরা এটা খাতাতে লিখে রাখো, বারবার আসে এটা, যে 1 অ্যাংস্ট্রম মানে কত মিটার, 1 ন্যানোমিটার মানে কত মিটার, আর 1 পিকোমিটার মানে কত মিটার। এটা মানে হচ্ছে 10⁻⁻10, এটা হচ্ছে 10⁻⁻9, এটা 10⁻⁻12 মিটার। এটা অনেক সময় আমাদের গুলিয়ে যায়, তার জন্য আমি একটু বলে দিই। দেখো এখানে যে দেওয়া রয়েছে অ্যাংস্ট্রম, ক্লিয়ার? অ্যাংস্ট্রম দেওয়া রয়েছে, দেখো অ্যাংস্ট্রমে দেখো এখানে একটা ডিগ্রি যেটা দেওয়া রয়েছে সেটা কিছুটা জিরোর মতো দেখতে, তাই তোমরা এইভাবে খেয়াল রাখবে যে এটা 10⁻⁻, তাহলে 10 হবে। দেখো 10-এ 0 আসছে। ন্যানোমিটার, এনের সাথে দেখো একটা 9-এর সম্পর্ক রয়েছে, দেখো উচ্চারণটা করো, N9। আচ্ছা, পিকোমিটার, দেখো AM বা PM 12 ঘন্টা পর পর হয় আমরা জানি, তাই 1 পিকোমিটার মানে 10⁻⁻12 মিটার। প্রত্যেকটা সম্পর্কই কিন্তু আসছে মিটারে। এবারে যদি সেন্টিমিটারে করা হয়, তোমরা এর সাথে 10² গুণ করে দিলেই সবগুলো সেন্টিমিটার পেয়ে যাবে, এটা আর বলতে হবে না নিশ্চয়ই। অর্থাৎ এটা 10⁻⁸ সেন্টিমিটার হয়ে যাবে তাহলে মিটারটা তোমরা এইভাবে এই ফরম্যাটে খেয়াল রাখবে, কারণ সলিডের অঙ্কগুলো তোমাদের বেশিরভাগই অ্যাংস্ট্রম, ন্যানোমিটার এবং পিকোমিটার এই 3 ধরনের ইউনিট দিয়ে পরে একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করে, তাই প্রত্যেক ক্ষেত্রেই তোমরা চেষ্টা করবে ইউনিটটাকে একই রকম রাখার। বোঝা গেছে? বেশ, তো আজকের ভিডিওটা এতটাই। তোমরা এই পার্টগুলো একটু পড়ে নাও এবং এখান থেকে বইয়ে আরও যে সমস্ত নিউমেরিক্যালসগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার করো। পরের দিন আমরা আলোচনা করব যে ঘনত্ব, কোনো একটা একক কোষের ডেনসিটি বা ঘনত্ব কীভাবে নির্ণয় করতে হয় সেটা সম্পর্কে ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ।